মা বাবার মধ্যে ঝামেলা থাকতেই পারে, সেটা ডেফিনেটলি একসাথে না থাকা হতেই পারে, কিন্তু সন্তান যেহেতু দুইজনের, সুতরাং দুজনেরও মিউচুয়াল রেসপেক্ট এই জায়গাটায় থাকা উচিত যে না, তারা যেন দুজনেই যেন সন্তানকে সমানভাবে সময় দিতে পারে। আমার ফ্যামিলি ক্রাইসিস মুভমেন্টের পরে যখন বেবিটা নিয়ে ঝামেলা হলো, আমার এক্স হাইকোর্টে রিট করেছিল ওর কাস্টডির জন্য, সেটাও আলোচিত বিষয়, সেটাও ব্যাপক আলোচিত। তারপর আমি আবেগ, আমাকে আমার বেবি আমার কাছে থাকবে না, তখন ততটা বুঝি না যে আসলে সন্তানটা মায়ের কাছে। হাইকোর্টের এক্সপিরিয়েন্সটা কি? হাইকোর্ট কি বলল? হাইকোর্ট আমার দিস দ্য ফার্স্ট টাইম আমি কোর্টে গিয়ে দাঁড়ালাম। আদালত তখন ডিসিশন দিল যে বাচ্চারা মায়ের কাছেই বড় হয়, আমরা মায়ের কাছে বড় হয়েছি। কত বছর বয়স? তার মায়ের কাছে 6+। ও, ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা। তখন যখন মায়ের কাছে থাকবে ডিসিশন দিল, আমি পৃথিবী তখন অন্ধকার দেখতে। খুব স্বাভাবিক। আমি বসে আছি একদম এজলাসের ভিতরে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি হামিদ সাহেবের যে ছেলের বউ, আমাদের তৌফিক ভাইয়ের ওয়াইফ, উনি অ্যাডভোকেট ছিলেন, উনি আমার পাশে বসা আমাকে বোঝাচ্ছেন। সব মিলায়া আমার বেবিকে আমি সেই দিন হারাইলাম মনে হইল। সাংবাদিকেরা যখন আমাকে নিউজ করার জন্য আসলাম, বললাম কেউ কোনো নিউজ করবেন না, বিকজ এটা আমার পার্সোনাল ম্যাটার। আমি চাই না আমার বাচ্চার লাইফে এফেক্ট হোক। আপনারও তো সন্তান আছে, বাচ্চার কাস্টডি নিয়ে ক্রাইসিস মুভমেন্ট তৈরি হয়েছে। হ্যাঁ, আমি আলোচিত মানুষ, তখন তো আমার এক্সকে কেউ চিনতও না, সে মিডিয়া পার্সনও না। তখন বললাম যে আমার বেবির লাইফে স্পট পড়ুক, সেটা আমি চাই না, প্লিজ হাত জোর করে সবার কাছে রিকোয়েস্ট করলাম। তারপরে 2টা চ্যানেল তাদের স্কুলিংয়ে তাদের আমার লিখছিল, আমার কাছে সেটার স্ক্রিনশট রেখে দিয়েছি আমি। যাই হোক, বেবিটা যখন চলে গেলো, তখন আমি আমার বেবির জন্য কাস্টডির জন্য আমি অ্যাপিল ডিভিশনে অ্যাপ্লাই করলাম। তো তখনও একই কথা বলল যে আমিন সাহেব, এই বাচ্চারা তো মায়ের কাছেই মানুষ হয়, থাক না, হাইকোর্ট যে ডিসিশন দিছে এই ডিসিশনে থাক। আমি আবার অন্ধকার চোখে দেখলাম আমার বেবিকে আমার চোখের সামনে থেকে চলে গেল। আমি আসলে বেবির কথা বলতে পারি না। আমার বেবি যখন চলে যায়, থানার মাধ্যমে আমি যখন দিই, তখন মনে হয়েছে যে সিদ্দিকুর রহমান একটা ধাক্কা খেয়ে গেল। বিকজ আমি আমার বেবিটাকে, পৃথিবীর সবার বেবিকে সবাই ভালোবাসে, আমার বেবিকে আমি পৃথিবীর সাথে তুলনা করি, আমার পৃথিবী আমার আরো চাই। সো ওই জায়গা থেকে আমি কাম ব্যাক করছি, আল্লাহ করাইছে আমাকে। আমরা যারা বাবা আছি বা আমরা যারা পুরুষ, আমাদের কান্নাটা আসলে এইভাবে সমাজ দেখে না, অথবা আমরা আসলে দেখাতেও পারি না। কিন্তু মায়ের মাতৃত্বের কাছে বাবার যে পিতৃত্ববোধ, সেটা যেন ছোট না হয়ে যায়। এটা আসলে আমি সবসময় বলি বিচার ব্যবস্থার কাছে। আর সন্তানের জায়গা থেকে দুজনই গুরুত্বপূর্ণ, বাবাও যেমন গুরুত্বপূর্ণ, মাও তেমন গুরুত্বপূর্ণ। ওই সময়টা কীভাবে পার করছেন? আমি অবশ্যই যেটা বললেন যে ডিসিশন, আমার মনে হলো যে আমি একা থাকলে কিন্তু আমি অনেক ডিসিশন নিতে পারতাম, কিন্তু মনে হলো যে আমার জীবনের সাথে আমার বেবি আছে, এবং আমি অনেক কষ্টে একা লাইফ লিভ করছি। আমার মা আমাকে প্রচুর টাইম দিত, আমার ফ্যামিলি আমাকে প্রচুর টাইম দিছে, কারণ আমার ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি। আমি যখন কোথাও বসি, আমার 2 পা 2 হাত আমার ভাতিজিরা ধরে থাকে। আমি জয়েন্ট ফ্যামিলি মেম্বার। আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন যে সিদ্দিকুর রহমান ফ্যামিলি নামে আমি প্রতিটা ভাতিজির বিয়ের দায়িত্ব আমি নেই। আমার বড় ভাইদের, সরি আমি একটু, প্লিজ ভাই, টেক ইউর টাইম, নো প্রবলেম। আমি বড় ভাইদের বেবিগুলাও তাদের বাবাও আমি এদেরকেও বাবার দায়িত্ব পালন করি। আমি এটা জীবনের অ্যাচিভমেন্ট মনে করি। আমি কিন্তু সবার ছোট। 24-এর রাজনীতির যে পালাবদলটা হলো, ওই সময় আপনাকে নিয়ে যে ঘটনাটা ঘটলো, আমরা দেখলাম মানে এক ধরনের ক্রাউড বা গণপিটুনি, হোয়াটএভার ইট ইজ, যাই বলে না কেন, বোঝানোর জন্য বলছি, এটা তো আপনি খুবই এক্সপেক্ট করেননি। কখনোই না। কি হয়েছিল আসলে? ওই সার্বভৌম তো ওই ভূখণ্ড আমি কখনো চাইনি। সেই জন্য দেখেন, আমি একটা দলকে সমর্থন করেছিলাম, সারা বাংলাদেশের মানুষ জানে। সেখান থেকে আমি নমিনেশন পেপার
চেয়েছিলাম, পাইনি। কিন্তু আচ্ছা, উপনির্বাচনে চেয়েছিলাম ঢাকা 17 আসনের জন্য, পাইনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চেয়েছিলাম, পাইনি। তার পূর্বেও আমি নমিনেশন পেপার তুলেছিলাম, যেটা সারা বাংলাদেশের মানুষ জানে না, উপনির্বাচন থেকে জানে। 18 সালে যে নির্বাচন, টাঙ্গাইলে 1 মধুপুর ধনবাড়ি আসন থেকে আমি নমিনেশন পেপার উঠিয়েছিলাম। ডক্টর আব্দুর রাজ্জাক সাবেক খাদ্যমন্ত্রী ছিলেন, ওনার অপোজিটে মানে একই দল থেকে, যেহেতু একসাথে, ওনার অপোজিটে বলছি এই কারণে, কারণ একই দল থেকে 2 জনে চেয়েছিলাম। সেখানে থেকে 17-তে 18-তে আমি চেয়েছিলাম। আমি কিন্তু হুট করে উপনির্বাচনে আসি নাই, আমি চেয়েছি অ্যাজ এ শিল্পী। আমি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কোথাও কোনো একটি সদস্য পদের মধ্যে সিগনেচার করা নেই। এখন আসেন, তাহলে কেন চাইলাম? এটাও হতে পারে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগ পরিবারের, এটা সবাই জানে। বিকজ 91-এর পরে রক্ত তো শুধু আমি এবার 24-এ জড়াইছি সেটা না, আমার ফ্যামিলি জড়াইছে অনেক আগে। সেই 91-এর পর আমার ভাইকে কোবাই একদম অনেকভাবে মেরে ফেলার উপক্রম করে ডেনে ফেলে দিছিল। সেখান থেকে ছোট যখন আমি, তখন থেকেই আমি দলকে দেখেছি খুব কাছ থেকে। ডিবেটের জায়গা থেকে আমি কিবরিয়া ভাইয়ের সাথে ডিবেট করতে বলছি, যদি এখন আমরা যেহেতু সমঝোতা আমরা দুজনে একটা টকশো করতেছি, যে আপনার সাথে যে আপনি প্রশ্ন করতে, এখানে যদি ডিবেট হইতো তাহলে এই যে আমার বলার ভঙ্গি, আমার প্রনাউন্সিয়েশন, আমার শব্দ চয়নের ভঙ্গিটাও আলাদা থাকবে, এটাই স্বাভাবিক। ডিবেট বলতে তো তাই বুঝি আমরা। সেই জায়গায় হতে পারে যে আমি যে দলকে সমর্থন করছি তাদের পক্ষে কথা বলছি, আর যে দল আমার অপোজিটে ছিল তাদের গায়েতে লাগাটাই স্বাভাবিক। ওরকম হতে পারে আল্লাহ ওই জায়গা থেকে আমি কোনো ল্যাঙ্গুয়েজ বা কোনো ভাষায় মানুষ কষ্ট পেয়েছে, আমি যেটি রিয়েলাইজেশন করি নাই করিনি, কিন্তু করছি। ওই যে জেলখানে গিয়ে আমি করছি, কিন্তু যে আমার তো এখানে আসার কথা না, আমার যে ব্যাকগ্রাউন্ড, আমি যে জায়গা থেকে যেখানে বিলো করি, আমার এখানে আসার কথা, তার মানে আমার ভুল আছে। ডেফিনেটলি সিদ্দিকুর রহমান, তোমার ভুল আছে, তুমি ভুলকে খুঁজে বের করো। প্রচুর টাইম পাওয়া যায়, আমি বারবারই বলছি যে শিক্ষালয়ে গেলে, মানে কারাগারে গেলে প্রচুর টাইম পাওয়া যায় নিজেকে ভাবার। প্রচুর পরিমাণে ভাবনা করলাম, নোট ডাউন করা শুরু করলাম লাইফে কী কী ভুলগুলো আমার আছে। তখন মনে হলো যে আমি তো একটা ভুল আছে, অবশ্যই ভুল না থাকলে তো আমারই ক্রাইসিস মোমেন্ট হলো, ফ্যামিলি ক্রাইসিস মোমেন্ট হলো, সেটা থেকে উঠতেই করোনা গেল, করোনা পরে আবার পলিটিক্যাল ক্রাইসিস মোমেন্ট তৈরি হলো, সারা দেশেই তৈরি হয়েছে, সিদ্দিকুর রহমানের লাইভেও তৈরি হয়েছে। অতএব সিদ্দিক, তোমার দাঁড়ানোর জায়গাটা ঠিক নাই, তুমি যে যেখানে দাঁড়িয়ে কথা বলতেছো, তোমার বডিলি তুমি ঠিক নাই, ফিট না, অতএব তোমাকে শুধরাইতে হবে। সো ওই রকম একটা ঘটনা ঘটার পরে আপনাকে জেলে দিয়ে দেওয়া হয়? হ্যাঁ, জেলে দিয়ে দেওয়া হয়। ঘটনা আমাকে যেদিন এপ্রিলের 29 তারিখ, যেটা ওইটা আমার লাইফের একটা হিস্টোরিক্যাল ডে, সেই দিনের জন্য আমি কখনো প্রিপেয়ার্ড ছিলাম না। বিকজ আমি জানতামও না, যারা আমাকে মব করেছে, মব শব্দটাই বলি, তখন তো মবই এটাই, আমি তাদেরকে চিনিও নাই। অদ্ভুত বেশি কি জানেন কিবরিয়া ভাই, আমি তাদেরকে চিনিও নাই, এখন অবধি পর্যন্ত আমি তাদের ভিডিওও দেখি নাই। যারা আমার সাথে, আমার তো ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে। কিন্তু অদ্ভুত, আমি যখন আল্লাহর মাধ্যমে যখন আমি মনে হলো যে হেদায়েতপ্রাপ্ত হইলাম, তখন আমি সিজদায় গিয়ে তাদের জন্য, নামাজের সিজদায় গিয়ে যেহেতু দোয়াটা বেশি কবুল হয়, আমি ওখানে গিয়ে তাদের জন্য ক্ষমা চাইছি। আল্লাহ তাদেরকে ক্ষমা করো, একটা মাত্র কারণে, কারণ আমার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা যেন বাংলাদেশের দ্বিতীয় পার্সনের সাথে আর না ঘটে। ওই দেশ তো আমি চাই না, আমি সিদ্দিকুর রহমানের চাওয়া কিন্তু ওই দেশ না। সিদ্দিকুর রহমান ওই জায়গায় গিয়ে মনে হলো যে আমি তাদের জন্য ক্ষমা চাই, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, এবং আমার মুখের কথায় এবং ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আল্লাহ তুমি আমাকেও ক্ষমা করো, আমি ক্ষমা চাই। কারণ কী জন্য, ওই যেটা বললেন যে দিন শেষে তো ক্যালকুলেশন করি, সবাই ক্যালকুলেশন করে, লাইফের তো ক্যালকুলেশন করে, আমি কিভাবে চলবো, আগামী দিনগুলোতে কী হবে, ভবিষ্যতে কী হবে, আমি আল্লাহর কাছে যাব। আল্লাহ চিন্তাটা অনেকেই যারা করে তারা কিন্তু ঠিকই মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় মুসলিমের জায়গা থেকে যেটা বিশ্বাস সে জায়গা তার যেটা হয় সেটা করে, অন্য ধর্মাবলীর লোকজন তাই করে। সো আমি ক্যালকুলেশনে হিসাব মিলানো শুরু করলাম এই কারাগার মানে শিক্ষালয়ে গিয়ে। আমি সুন্দরভাবে ক্যালকুলেশন করা, আমি লিখা আছে, আমি অনেকগুলো কাগজ নিয়ে আসছি। দিন শেষে একেবারে ব্যক্তিগত তো একটা জায়গা আছে, সেই জায়গা থেকে কখনো মনে হয়নি আপনার একটা সেকেন্ড লাইফ দরকার? দিন শেষে যখন ঘরে ফিরি, বাসায়, আমার বাসা আমি
ব্যাপকভাবে সাজাইছি, সত্য কথা যেটা, কষ্ট অর্জিত টাকা দিয়ে। আমার বাসাটা মনে হয় যে আমার মতো, কিন্তু যখন যাই শুই কি যেন বালিশে যেন ফাঁকা। যখন মাথাটা রাখি, ডানে তাকাই কেউ নাই, বামে তাকাই কেউ নাই, তখন মনে হয় সিদ্দিক তুই একা, তুই একা, একদম শূন্য তুই, তোর কিছু দরকার, মাকে ফোন দিই। আমার মা সবসময় বলে তুমি যদি হ্যাপি হও তুমি সেকেন্ড ম্যারেজ করো। আর যখন আমি আমার বেবির কথা চিন্তা করি তখন আমি দেখি না, কারণ আমি বিয়ে করলে সুন্দর একটা বউ পাবো ডেফিনেটলি, আমি সিদ্দিকুর রহমান, আই হ্যাভ লটস অফ কনফিডেন্স, বিকজ আমি দরিদ্র না, বারবারই বলি আমি অভাবী না, আমি কারো হক মেরে টাকা খাই না, আমাকে আপনি 1 টাকা ওষুধ খাওয়াইতে পারবেন না। তো করেন না কেন? কেন এখন আসেন, কেন করি না? আমার এক্স ওয়াইফও, সরি আমি তার নাম্বার নাম বলতেছি না, যাই পার্ট অফ লাইফ। যাই, আমরা তো ইরেসপেক্টফুল কোনো কিছু সেও বলছি না। যেহেতু সুন্দরী, মানে আমার দৃষ্টিতে ছিল, না, সে ডেফিনেটলি সুন্দরী। সেও সুন্দর একটা বর পাবে। আমার সন্তানটা কি তার বাবা মাকে পাবে? কিন্তু সন্তান তো আপনার কাছে থেকেও নাই। হ্যাঁ, নাই, কিন্তু আসবে। বাচ্চার কাস্টডি কখনো বাবা থেকে আলাদা হবে না এক সময়। সে তো বিয়ে করবে, সে তো মেয়ে মানুষ, নাকি সে চিরকুমারী থাকবে? তাহলে আপনি প্রত্যাশায় আছেন সে বিয়ে করবে, তারপর আপনি কাস্টাডির জন্য ফাইট করবেন? আমার কাস্টডিতে আমি আগেও ফাইট করতে পারি, এবং তার যে বিহেভ আছে সেই জন্য আমি যে বিহেভ করতেছে সে তো মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা, সেটা মানছে না। সুপ্রিম কোর্টের নির্দেশনা, সরি হাইকোর্টে বলবো না, কারণ লাস্ট নির্দেশনা তো সুপ্রিম কোর্টে, সেটা মানছে না। তবে আমি রিসেন্টও কোনো কিছু করতে পারি, কারণ আমার তো বেবিটা দরকার। আমার বুকে তো অন্তত 1 সপ্তাহ পরে বা 1 মাস পরে যখন আমার বেবিটাকে আমি জড়াই দেবো, তখন তো পৃথিবীর এনার্জি আমি পাবো, ওটা আমার চার্জার। সিদ্দিক ভাই, আপনার এই বোধের প্রতি আমার হাজার স্যালুট, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি অনেক ভালো বাবা, যদি যা বললেন সেটা যদি সত্য হয়ে থাকে। কিন্তু এখানে একটা কথা আছে, আপনার কখনো এরকম মনে হয় না যে এই বেবির জন্য আপনি আপনার জীবনের এই সময়টা ব্যয় করছেন, করতে করতে একটা সময় গিয়ে হয়তো জীবনের সময়ই থাকবে না বিয়ে শাদী করার, কিন্তু বেবি বড় হয়ে গেছে, তার জগৎ আলাদা হয়ে গেছে, সে হয়তো বাবাকে বুঝবে না, মাকেও হয়তো বুঝতে চাইবে না, তখন একটা আফসোস হবে না? এই যে এই জায়গায় বলেন, আমার বেবি কিছুদিন আগেও লাস্টবার আমার সাথে দেখা হয়েছে গত জুনের 25 তারিখ, তো জন্মদিন ওর এবং আমার একই দিনে। তো গত যে জুনে তো ছিলাম ভিতরে, ও আমার কাছ থেকে লাস্ট জড়াই ধরছিলাম ওকে 24 জুলাইয়ের 30 তারিখ। একদম বিচার ব্যবস্থার প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই, এই পার্টটা নিয়ে আমি বহুবার কথা বলেছি সোশ্যাল মিডিয়াতে, আমার রেডিও শোগুলোতে, সব জায়গাতেই। সন্তান আমাদের দুইজনের, বাবারও সন্তান, মায়েরও সন্তান। এই জায়গাটার সিস্টেমটা এমন হওয়া উচিত, আমি বিচার ব্যবস্থার প্রতি সম্মান রেখে বলছি, সন্তান যেন দুজনকেই পায়। পাওয়ার জায়গাটা খুব ভালোভাবে এটাকে স্টাবলিশ করা উচিত। ডেফিনেটলি মা অনেক বেশি রেসপেক্টেড, আমাদের ধর্মের জায়গাতেও এটা করা হয়েছে, এবং মাকে বেশি বেশি সম্মান দিতে হবে, সেটাও সত্য। কিন্তু বাবার জায়গাটা, এটাও যাতে কোনোভাবে অসম্মানের না হয়, সেটাও খেয়াল রাখা উচিত। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।